আসসালামু আলাইকুম। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। শুরুতেই সংবাদ শিরোনাম। চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনায় কর্মচারী ইরফান আটক। মাস্টারের ওপর ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড বলছে র্যাব। বিচারের দাবিতে বিক্ষোভ। ৬ মাসের মধ্যে নির্ভুল ভোটার তালিকা তৈরি করবে নির্বাচন কমিশন, জানালেন সিইসি। নির্ধারিত সময়সীমার মধ্যে ভোট আয়োজনের অঙ্গীকার। নির্বাচনের জন্য ৩ মাস কিংবা ৫ বছর সময় বেঁধে দেয়নি জামায়াত। মৌলিক সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দেবার আহ্বান দলটির আমিরের। ধর্মীয় ভাবগম্ভীর্য ও বর্ণিল আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে শুভ বড়দিন। গির্জায় গির্জায় প্রার্থনা, উৎসবে মেতেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এবং ৬০ বছরে পা দিল বিটিভি। জনপ্রিয়তা হারিয়ে বোকা বাক্সে পরিণত চ্যানেলটি। অপবাদ ঘুচিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নতুন প্রশাসনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চাঁদপুরে জাহাজে ৭ খুনের রহস্য উদ্ঘাটন করল র্যাব। দীর্ঘদিন ধরে বেতন ভাতা ও ছুটি না পাওয়া এবং দুর্ব্যবহারে ক্ষোভ থেকে নাবিক আকাশ মণ্ডল, ইরফান, জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া সহ সবাইকে খুন করে বলে স্বীকার করেছে। দুপুরে কুমিল্লায় র্যাব ১১ এর কার্যালয়ের সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। এর আগে বাগেরহাটের চিতলমারি থেকে ইরফানকে গ্রেফতার করে র্যাব। কুমিল্লা প্রতিনিধি খায়রুল হাসান মানিকের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনার ৩ দিনের মধ্যে মূল আসামিকে বাগেরহাটের চিতলমারি থেকে গ্রেপ্তার করে র্যাব। কুমিল্লায় র্যাব ১১ এর উপ অধিনায়ক মেজর সাকিব হোসেন সংবাদ সম্মেলনে জানান, আল বাখেরা জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া ৮ মাস ধরে বেতন দিচ্ছিলেন না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আকাশ মণ্ডল ইরফান জানান, ঘুমের ওষুধ খাওয়ানোর পর অচেতন করা হয় জাহাজের মাস্টার সহ ৮ নাবিককে। পরে চাইনিজ কুড়াল দিয়ে কোপানো হয় মাস্টারকে। অন্যরা দেখে ফেলায় তাদেরও কোপান ইরফান। মণ্ডল ওরফে ইরফানের দেওয়া তথ্য অনুযায়ী মূলত জাহাজের মাস্টারের উপর ক্ষোভের কারণেই তার উদ্দেশ্য ছিল জাহাজের মাস্টারকে হত্যা করা, এবং এই হত্যাকাণ্ড সংগঠিত করার পর যখন সে বুঝতে পারে অন্যান্য যে ক্রুরা আছে তারা সে পালিয়ে গেলে তার সম্পর্কে তথ্য দিয়ে দিবে, তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে বাকি সদস্যদেরকে হত্যার চেষ্টা করে। এদিকে ৭ খুনের ঘটনায় চাঁদপুরের হাইমচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে জাহাজ মালিকের পক্ষে মাহবুব মোর্শেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় শিল্প মন্ত্রণালয় ও চাঁদপুরের স্থানীয় প্রশাসন থেকে পৃথক ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। র্যাব জানায়, গ্রেপ্তার আকাশ মণ্ডলের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাটে। একটি মাঝির নৌকা দ্বারা সে চরে গিয়ে অবস্থান করে এবং সেইখান থেকে আত্মগোপনে চলে যাওয়ার উদ্দেশ্যে বাগেরহাটে গমন করে। গত সোমবার চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর ঈশানবালা খালের মুখে নোঙর করে রাখা সারবাহী জাহাজে ৭ জনকে কুপিয়ে হত্যা করা হয়। সুকানি জুয়েলের শ্বাসনালী কেটে যাওয়ায় মারাত্মক আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে চলছে বিক্ষোভ। রাজধানীর সদরঘাটে মানববন্ধন পরিণত হয় বিক্ষোভ আন্দোলনে। শ্রমিক ও সম্মিলিত শ্রমিক পরিষদের আয়োজনে কর্মসূচিতে অংশ নেন বিএনপি নেতা অ্যাডভোকেট শিমুল বিশ্বাস সহ শ্রমিক দলের নেতারা। এ সময় তারা বলেন, উন্নত দেশে শ্রমের মর্যাদা ও ন্যায্য মজুরি নিশ্চিত করা হলেও বাংলাদেশে তা পাচ্ছে না। কে বা কারা কোন উদ্দেশ্যে জাহাজে হত্যাকাণ্ড ঘটিয়েছে তা দ্রুত খুঁজে বের করার আহ্বান জানান শিমুল বিশ্বাস। কোনো লুটপাট না করে এই ৭ জন শ্রমিকের হত্যা যেভাবে বাংলাদেশের নৌযান সেক্টরে আতঙ্ক, ভীতি, বিক্ষোভ তৈরি করেছে, এই আতঙ্ক আর ভীতি বিক্ষোভ সকল শ্রমিক সেক্টরে ছড়িয়ে দিয়ে বাংলাদেশের চক্রান্তকারীরা শ্রমিক অঙ্গনকে আজকে উস্কানি দিয়ে আজকে পরিবর্তনের পক্ষে কাজে লাগাতে চায়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 6 মাসের মধ্যে নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে চায় নির্বাচন কমিশন। এটিএন বাংলার সাথে সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন জানান, ভোটার তালিকা ছাড়াও সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ও রাজনৈতিক দলের নিবন্ধন দেয়াকে অগ্রাধিকার দিচ্ছে ইসি। সিইসি বলেন, এসব কাজ দ্রুত শেষ করে সরকার নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চান। আরও জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। দেশে বর্তমানে ভোটার সংখ্যা 12,18,00,000-এর বেশি। হালনাগাদের পর মার্চে চূড়ান্ত তালিকায় তা আরও 18 লাখ বাড়তে পারে বলে ধারণা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের। তাদের দাবি, এরপরও তালিকায় অন্তর্ভুক্তি থেকে বাদ পড়বেন অনেক ভোটার। একই সাথে থেকে যাচ্ছে অনেক মৃত ভোটারের নাম। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলছেন, এসব বিষয় আমলে নিয়ে নির্ভুল ভোটার তালিকা তৈরিতে মার্চের পর শুরু হচ্ছে বিশেষ কর্মসূচি। 2 তারিখে যেটা হবে এটা কিন্তু হালনাগাদ তালিকায় আইনের ভাষা, কিন্তু এটা সংশোধন করতে হবে। আমার ওই যে মরা ভোটগুলো বাদ দেবো, যারা মারা গেছে বাদ দেবো, যারা ইয়াঙ্গার জেনারেশন লেফট আউট থাকবে, যারা আমাদের অফিসে এসে ভোটার হবে না, তাদেরকে আমরা ইনক্লুড করার চেষ্টা করব। তারপর মহিলাদের যারা বাদ করবে তাদেরকে ইনক্লুড করার চেষ্টা করবো। ফেক ভোটারগুলো বাদ দেওয়ার চেষ্টা করবো। ওটা হবে ওই যে একটা ভোটার লিস্ট যেটা করলাম মার্চের 2 তারিখে, ওটার সংশোধন। সুতরাং এই ভোটার তালিকায় হালনাগাদ করাটা আমাদের জন্য চ্যালেঞ্জ ইনডিড, বাট আমরা কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করব এটা হয়তো 5-6 মাসের মধ্যে এই কাজটা সেরে ফেলতে। আর মানুষ তো নির্বাচন এবং নির্বাচনী ব্যবস্থার উপর আস্থা হারিয়েছে। আমরা বাড়ি বাড়ি যাওয়ার মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা ছাড়াও মানুষকে ভোটের প্রতি আগ্রহী করে তোলা, এটাও একটা কিন্তু আমাদের উদ্দেশ্য। মানুষের মধ্যে এক ধরনের জাগরণ সৃষ্টি করতে হবে যে না, এটা ট্রেডিশনাল আগের মতো হবে না, এটা সত্যিকার একটা ভোট হবে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে বড় পরিবর্তন এসেছিল 2008 সালের সংসদ নির্বাচনের আগে। ওই সময় উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করা হয়েছিল দাবি করে সিইসি বলেন, যৌক্তিকভাবে সীমানা পুনর্নির্ধারণ ইসির দ্বিতীয় অগ্রাধিকারমূলক কাজ। বহু আবেদন আমাদের কাছে এসছে যে অতীতে তাদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই যে সীমানা, আঞ্চলিক সীমানা নির্ধারণ করা হয়েছে কাউকে জিতানোর জন্য বা কাউকে হারানোর জন্য। এই যে ডিসপোজাল অফ যে সীমানা নির্ধারণ অ্যাপ্লিকেশন, ডিলিমিটেশন অ্যাপ্লিকেশন, এটা একটা বিগ চ্যালেঞ্জ। দি প্রবলেম ইজ দ্যাট ঢাকা শহর, চট্টগ্রাম শহর, এই যেমন শহরগুলোতে তো সিটি কর্পোরেশনগুলোতে তো পপুলেশন বাড়ছে দিন দিন, অনেক গ্রাম থেকে সব লোক এদিকে চলে আসছে। সুতরাং এই 300 সিট বন্টন করাও একটা বিশাল সমস্যা। এএমএম নাসিরউদ্দিন জানান, একই সাথে চলবে রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার কাজও। তবে নিবন্ধিত দলগুলোর শর্ত খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হবে না বলেও জানান তিনি। অনেক পার্টি আবেদন করছে তাদের রেজিস্ট্রেশনের জন্য। আমরা চিন্তা করছি যেটা আমাদের হয়তো উইল হ্যাভ টু ইনভাইট, যে কেউ যদি আবেদন করতে চায় যাতে করতে পারে, কারণ সবাইকে সুযোগ দিতে হবে রে ভাই। পার্টি করার অধিকার এটা শাসনতান্ত্রিক অধিকার। আওয়ামী লীগ সহ সমমনা দলগুলোর নির্বাচন করার অধিকার পাবে কিনা এই ইস্যুটি রাজনৈতিক ও আইনি ফয়সালার উপরই ছেড়ে দেন প্রধান নির্বাচন কমিশনার। কে আসবে না আসবে এটা পলিটিক্যাল ম্যাটার, তারা পলিটিক্যালি রিজার্ভ করবে দেখুক, বা যদি আইন আদালতে গেছে শুনতেছি, কোর্ট যদি কোনো জাজমেন্ট দেয় সেটাও একটা ভিন্ন বিষয়। একদিকে যেমন রাজনীতির বিষয়, অন্যদিকে আইনেরও বিষয়। আমি এই 2 দিকে তাকিয়ে আছি। সব রাজনৈতিক দল যারা অ্যাকশন করতে চায় তাদের জন্য আমি ফিল্ডটা একদম ক্লিয়ার করে দিব, আসেন খেলেন, মাঠে খেলেন, লেভেল প্লেসমেন্ট করে দিব। যে কোনো চাপ উপেক্ষা করে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে দৃঢ় পদক্ষেপ নেবেন বলে জানান সিইসি। ওই টাইম ফ্রেমের মধ্যে ইলেকশন করার জন্য যা যা করার দরকার তা করব। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার যে 16ই ডিসেম্বরের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে উনি যে ইঙ্গিত দিয়েছেন, এটাকে সামনে রেখেই আমরা সার্বিক প্রস্তুতি নিচ্ছি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, বিগত সরকার ফ্যাসিবাদের মধ্য দিয়ে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। সকালে ঠাকুরগাঁয়ে বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ শেষে তিনি বলেন, দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি, সংস্কার শেষ হলেই ভোট হবে বলে জানান উপদেষ্টা। তিনি আরও বলেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল। এসব অঞ্চলকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য 50 লাখ টাকার বরাদ্দ ঘোষণা দেন আসিফ মাহমুদ। একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি, 200 শতাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ হয়েছে, 20,000-এর বেশি আহত, এবং শহীদ পরিবার এবং আমাদের আহত সংস্কারের কথা বলছেন। এই
সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রমগুলো করবো এবং আপনারা জানেন কমিশনগুলো প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলো প্রস্তাবনা দেবে। সার্বভৌমত্ব রক্ষায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় সংস্কার করে 2025 সালের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। জাতীয় প্রেস ক্লাবে জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। এ সভায় অন্তর্বর্তী সরকারকে ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকার বলে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, সরকার মুখে সংস্কারের কথা বললেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এছাড়া সংস্কারের নামে বছরের পর বছর ক্ষমতায় থাকতে চাইলে জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আরেক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, আগামীর বাংলাদেশে বিনির্মাণে জনগণের আকাঙ্ক্ষা বুঝে কাজ করতে হবে অন্তর্বর্তী সরকারকে। নির্বাচনের জন্য 3 মাস কিংবা 5 বছর সময় বেঁধে দেয়নি জামায়াতে ইসলাম। মৌলিক সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, এই সরকারকে ক্ষমতাবান ভাবা যাবে না, তারা এসেছেন ক্ষণিকের জন্য। তাদের কাছে মানুষের প্রত্যাশা আবার যেন ফ্যাসিবাদ দেশে ফিরে না আসে। জনগণের প্রত্যাশা পূরণে শরকার সুষ্ঠু নির্বাচনের পথ সৃষ্টি করে একটা জনবান্ধব সরকার গঠনের পরিস্থিতি সৃষ্টি করবে বলে প্রত্যাশা জামায়াতের এই শীর্ষ নেতার। রাজধানীর কাকরাইলে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ FDEBর 27তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তার মতে, মানসিকতার পরিবর্তন না হলে দেশের পরিবর্তন সম্ভব নয়। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের মাধ্যমে কিছু জনগণ দেখতে চায়। কি চায়? কিছু মৌলিক বিষয়ের সংস্কার চায়, যাতে করে এই সংস্কারের মধ্য দিয়ে আগামীতে আবার কোনো স্বৈরতন্ত্র কায়েমের সুযোগ না থাকে এবং যাতে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধিতা নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করতে পারে। আমরা এই জন্য তাদেরকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছিলাম। বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপন করে বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় যীশু খ্রিস্টের শিক্ষা ও আদর্শ ফলপ্রসূ অবদান রাখতে পারে বলে মনে করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বড়দিন উপলক্ষে বঙ্গভবনে খ্রিস্টান ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এই কথা বলেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, এদেশে সবাই নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠান স্বাধীনভাবে ও আনন্দঘন পরিবেশে আবহমান কাল থেকেই পালন করে আসছে। একটি বৈষম্য ও দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করার তাগিদ দেন রাষ্ট্রপতি। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশের সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি স্বাধীনভাবে ও আনন্দঘন পরিবেশে আবহমান কাল থেকে পালন করে আসছে। একটি বৈষম্য ও দুর্নীতিমুক্ত এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করতে হবে। 60 বছরে পা দিল রাষ্ট্রীয় একমাত্র টেলিভিশন চ্যানেল বিটিভি। 6 দশকের পুরনো এই সম্প্রচার মাধ্যম বিগত 15 বছরে জনমানুষের আশা আকাঙ্ক্ষার কথা না বলে হয়ে উঠেছে পতিত আওয়ামী লীগ সরকারের মুখপাত্র। ফলে দর্শক জনপ্রিয়তা হারিয়ে বোকা বাক্সে পরিণত হয় চ্যানেলটি। গণ অভ্যুত্থানের পর পরিচালনার দায়িত্ব পাওয়া প্রশাসনের প্রতিশ্রুতি সব অপবাদ ঘুচিয়ে নতুন বাংলাদেশের সাথে ঘুরে দাঁড়াবে বিটিভি। আশিক এম রাসেলের তোলা ছবিতে আরো জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। 1964 সালের 25 ডিসেম্বর প্রতিষ্ঠা করা হয় পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন বা বর্তমানের বাংলাদেশ টেলিভিশন। তৎকালীন ডিআইটি ভবন, যেখানে এখন রাজুক কার্যালয়, সেখানে বিশ্বে বাংলা ভাষার প্রথম টেলিভিশন হিসেবে এর যাত্রা শুরু। মাত্র 2টি রুম নিয়ে ছোট পরিসরে শুরু হয় 3 ঘন্টার সম্প্রচার। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে নতুন মাত্রা পায় বিটিভি। সে সময় সাদা কালো এই চ্যানেল 1980 সালে রূপান্তরিত হয় রঙিন টেলিভিশনে। এরপরই যে সরকার ক্ষমতায় এসেছে সেই সরকারের সঙ্গে রং বদলে
চলেছে এই চ্যানেলের কার্যক্রম। বিজয়ী দল নির্বাচিত হয়েছে। এশিয়ার ঐতিহ্যবাহী এই টেলিভিশন একসময় বিতর্ক প্রতিযোগিতা, নতুন কুড়ি, আজ রবিবার এসব দিনরাত্রি সকাল সন্ধ্যা নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি ও সামাজিক বাংলা চলচ্চিত্রের জন্য ব্যাপক জনপ্রিয়তা পায়। কিন্তু বিভিন্ন সরকারের হস্তক্ষেপের কারণে বন্ধ করে দেয়া হয় অনেক অনুষ্ঠান ও নাটক। নিষেধাজ্ঞা দেয়া হয় সরকারের মনোভাবনা বিরোধী শিল্পীদের। আর সারা দেশ সংকটে থাকলেও সংবাদে প্রাধান্য পায় বাতাবি লেবুর বাম্পার ফলন। এতে দিন দিন জনপ্রিয়তা হারায় রাষ্ট্রীয় এই টেলিভিশন, বলছেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। স্কুল বিতর্কের জন্য চ্যাম্পিয়নশিপ গোল্ডকাপটা চালু করা, নতুন করে চালু করা এবং শুধুমাত্র নাচ, গান, সিনেমা বা নাটকের মধ্যে সীমাবদ্ধ না থেকে ভালো সংবাদ প্রচারিত হতে পারে এবং সংবাদের মধ্যে শুধুমাত্র যে রাজনৈতিকরণ, একপক্ষীয় কোনো সংবাদ সেটি নয়। আগামীতে যারা সরকার গঠন করবে তাদের কাছে আমাদের প্রত্যাশা যাতে বাংলাদেশ টেলিভিশন সেই সরকারে যাতে কোনো মুখপাত্র হিসেবে কাজ না করে, তারা যাতে জনগণের মুখপাত্র হিসেবে কাজ করে, সে রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে কাজ না করে, সাধারণ মানুষের মুখপাত্র হিসেবে কাজ করে। তবে হীরক জয়ন্তীতে এসে নতুন করে পথ চলার কথা জানালেন বিটিভির মহাপরিচালক। তিনি বলছেন, বিটিভি ছাড়াও দর্শকদের বস্তুনিষ্ঠ সংবাদ উপহার দিতে আসছে 24 ঘন্টা বিটিভি নিউজ। বাংলাদেশ যেমন চলেছে বিটিভিকেও তেমন চলতে হয়েছে। নতুন কুড়ি বলেন, বিতর্ক প্রতিযোগিতা বলেন, নতুন বাংলাদেশ আমরা যে গড়ছি, কিছু ক্লাসিক শর্ত তো থাকবেই। সেই শর্তের আলোকে নতুন করে এই কনসেপ্টের নতুন নতুন অনুষ্ঠান এবং নতুন নতুন উপস্থাপনার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আগামীতে পরিবেশন করব। ইতিমধ্যে আমাদের অনেক পরিকল্পনাও হয়েছে, কিছু নেপথ্যের কাজও চলছে। আমরা আশা করছি খুব শীঘ্রই আমরা বিটিভি নিউজ নামে একটি স্বতন্ত্র টিভি চ্যানেল চালু করতে পারব। ক্ষমতাসীনদের লেজুরবৃত্তি না করে স্বাধীন হয়ে অনুষ্ঠান ও সংবাদ প্রচারের মাধ্যমে জন আকাঙ্ক্ষা পূরণ করবে বিটিভি, এমন আশা সাধারণ মানুষের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। চিকিৎসার জন্য আগামী 7 জানুয়ারি লন্ডন যেতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ATN বাংলাকে টেলিফোনে এই তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী ABM আব্দুস সাত্তার। বেগম জিয়ার সফর সঙ্গী হচ্ছেন 15 জন। এ তালিকায় রয়েছেন পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক, নার্স ও দলের কয়েকজন নেতা। লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় উঠবেন বেগম খালেদা জিয়া। পরে লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে যাবেন সাবেক এই প্রধানমন্ত্রী। প্রায় 80 বছর বয়সী বিএনপি চেয়ারপারসন লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিক্স, হৃদরোগ সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। সফরে বেগম জিয়ার লিভার প্রতিস্থাপন করা হতে পারে। এবার বড়দিনের খবর। ধর্মীয় আচার অনুষ্ঠান ও বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। রাজধানী সহ সারা দেশে গির্জায় গির্জায় চলছে প্রার্থনা। বড়দিনের উৎসবে মেতেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বড়দিন উপলক্ষে গির্জা, 5 তারকা হোটেল সহ বিভিন্ন স্থাপনায় বর্ণিল তারকা সজ্জা করা হয়েছে। ভেতরে ক্রিসমাস ট্রিতেও আলোর ঝলকানি। গির্জাগুলো মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে 250 বছর আগে পৃথিবীতে আগমন ঘটেছিল যীশু খ্রিস্টের। তাই একে বড় দিন হিসেবে উদযাপন করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। ঢাকায় শুভ বড়দিন উপলক্ষে গির্জাগুলোতে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। পরিবার প্রিয়জন নিয়ে গির্জায় এসে এই প্রার্থনায় অংশ নেন বহু মানুষ। সবাইকে বড়দিনের শুভেচ্ছা, হ্যাপি মেরি ক্রিসমাস। I prayed for everyone actually, so সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সামনের দিনগুলো আরো সুন্দর হোক সবার। সবাই যাতে হেলদি থাকে, সেফ থাকে, আমার ক্যারিয়ারটা যাতে আমি ভালো মতো বিল্ড আপ করতে পারি, এটাই আমার প্রেয়ার। পিঠা বানানোর সময় অনেক মজা হয়, গল্প হয়, ওগুলো খুব মিস করছি সবার সাথে। সবাই যেন আনন্দে বড়দিন পালন করতে পারে, হাসি খুশি ভাবে বড়দিন করতে পারে, যেন কোনো বিপদ না হয়। সবাইকে মেরি ক্রিসমাস। নতুন বাংলাদেশকেও শুভেচ্ছা। আমরা সবকিছু নতুন ভাবে গড়ে তুলবো, সেটাই কামনা। খুবই ভালো লাগছে আজকে ক্রিসমাস, সবাইকে দেখতে পাচ্ছি, ক্লোজ ফ্রেন্ডস যারা আছে, রিলেটিভস, সো একটা অন্যরকম ভাইব কাজ করছে। চার্চের প্রধান পুরোহিত ফাদার জয়ন্ত এস গোমেজ বলেন, এবারের বিশেষ প্রার্থনায় দেশ ও জাতির শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয়েছে। বিশ্বের শান্তির জন্য, মানবতার শান্তির জন্য একসঙ্গে কাজ করতে পারেন। বিশেষভাবে আমরা বিশ্বাস করি যে আলোচনার মধ্য দিয়ে, সংলাপের মধ্য দিয়ে
আমরা সহাবস্থানে যেতে পারি। এদিকে বড়দিন উপলক্ষে বর্ণিল করে সাজানো হয়েছে নগরীর 5 তারকা হোটেলগুলো। আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। প্রতিবারের মতো শিশুদের মাতিয়েছেন বুড়ো সান্তাক্লজ। সারা বছর আজকের এই দিন তথা বড়দিনের জন্য অপেক্ষা করে থাকেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। প্রত্যাশা করেন এভাবেই এমন আনন্দ আর উদযাপনের মধ্য দিয়ে কাটুক বাকিটা জীবন, শান্তিতে থাকুক প্রত্যেকটা ক্ষণ, এবং একই সাথে যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিন এবং বাংলাদেশেও মিলুক শান্তি। মাসারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। নদীর উৎসমুখে বাঁধ, নাব্যতা সংকট এবং দখল দূষণে প্রাণ হারাচ্ছে ঝিনাইদহের নদীগুলো। ফলে নদীর তীরে জেগে ওঠা চর হারাচ্ছে চাষাবাদ। অন্যদিকে দখল উৎসবে মেতে উঠেছেন নদীর তীরের বসবাসকারী প্রভাবশালীরা। নদীতে পানি প্রবাহ না থাকায় হুমকির মুখে জলজ প্রাণী, তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। যশোর আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে ফিস্টুলা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। একই সাথে বিশিষ্ট গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আনোয়ারা বেগম ও অধ্যাপক ডাক্তার খলিলুর রহমানকে সম্মাননা দেওয়া হয়। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার রিপোর্ট, আর জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ফিস্টুলা অপারেশনের মাধ্যমে যশোর আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে ফিস্টুলা ক্যাম্পের উদ্বোধন করা হয় মঙ্গলবার। ক্যাম্পে 8 জন ফিস্টুলা রোগীর বিনামূল্যে অপারেশন সম্পন্ন হয়। এ সময় ফিতা কেটে আনোয়ারা ফিটাল মেডিসিন ওয়ার্ডের উদ্বোধন করেন অধ্যাপক আনোয়ারা বেগম। পরে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক ডাক্তার আনোয়ারা বেগম অধ্যাপক ডাক্তার খলিলুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কর্তৃপক্ষ। অনুষ্ঠানে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান অধ্যাপক ডক্টর জামালুন্নেসা। কিন্তু আসলে আমাদেরকে এটাকে কস্ট মিনিমাইজ করে আদ্দিন যে মডেলটা তৈরি করেছে, ফাইন্যান্সিয়াল মডেলটা, এই মডেলটাকে অনেকেই শেখা আছে। ফিস্টুলা রোগীরা লোকলজ্জার ভয়ে কাউকে কিছু না জানিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। তাদের জন্যই বিনামূল্যে এই সেবার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আদ্দিন ফাউন্ডেশনের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন। এই পেশেন্টগুলো কিন্তু আপনাদের চেম্বারে বলেন, হসপিটালে বলেন, নিজেদের আসতে চায়। কেন আসতে চায় না? কারণ তাদের টাকা পয়সার অভাব। কেন তারা আপনাদের কাছে সরাসরি যায় না? সোশ্যাল স্টিগমা, একটা লজ্জা। ধুকে ধুকে তারা কিন্তু মৃত্যুর দিকে চলে যায়, তারপরেও ডাক্তারের কাছে আসে না। পুলেরহাটে ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন খান লেকচার থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের এনেস্থেশিয়া ও ক্রিটিক্যাল কেয়ার বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার খলিলুর রহমান। আর উপস্থিত ছিলেন আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক, আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা সহ অন্যান্য ডাক্তাররা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আবারও অস্থির ডলারের বাজার। কিছু ব্যাংকে প্রতি ডলার 125 টাকা নেওয়া হলেও খোলা বাজারে বিক্রি হচ্ছে 127 টাকার বেশি। রোজাকে সামনে রেখে নিত্যপণ্যের আমদানি চাহিদা বৃদ্ধি ও বিদেশি ঋণ পরিশোধের চাপের কারণে ডলারের বাজার চড়া বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে রপ্তানি ও প্রবাসী আয় বাড়লে নতুন বছরে কমতে পারে ডলারের চাহিদা। শারফুল আলমের রিপোর্ট। রোজাকে সামনে রেখে আগেভাগেই নানা প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাড়াতে এলসি খোলায় চাপও বাড়ছে তাদের। ব্যাংকগুলোতে অতিরিক্ত চাহিদা বাড়ায় প্রয়োজনীয় ডলার পাওয়া যাচ্ছে না। অন্যদিকে বিদেশি ঋণ পরিশোধ করতে হচ্ছে সরকারকে। এসব কারণে সংকট বাড়ছে ডলারের বাজারে। নির্ধারিত দাম 123 টাকাতেও ডলার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা। প্রতিনিয়ত দ্রব্যমূল্যের যে দাম বাড়ছে তার পেছনের কিন্তু একটা বড় কারণ হচ্ছে যে এই ডলারের যে প্রাইস আপনার বাড়ছে। এইখানকার ইন্টারনাল যেই সব মেকানিজমগুলো আমাদেরকে ম্যানেজ করতে হয় প্রতিনিয়ত, তার প্রতিটাই কিন্তু এখন আমাদেরকে বেশি দামে করতে হচ্ছে। যখনই আপনার প্রাইস বেশি পড়বে, আপনার ওভারঅল ইকোনমির সেটা একদম টপ লেভেলে যারা থাকে তাদের থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত প্রত্যেকের ঘাড়েই কিন্তু এই বোঝাটা গিয়ে চাপে। এক এক সময় ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে যেই সব পদ্ধতিগুলো নিচ্ছি তার কোনোটাই কিন্তু আমাদের যে স্পেশাল ইকোনমিক কন্ডিশন আছে সেটার সাথে ফিট করছে না। ডলার বিক্রিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাও মানছে না বাণিজ্যিক ব্যাংকগুলো। অতিরিক্ত দামে ডলার বিক্রি করায় শাস্তির মুখে পড়তে হয়েছে কয়েকটি ব্যাংককে।
আবার মানি এক্সচেঞ্জগুলো তো রাখা হচ্ছে চড়া দাম। আমদানির চাহিদা বৃদ্ধি পেয়েছে রমজানজনিত কারণে, এলসি খোলা হচ্ছে প্রচুর, সেটি এখানে হয়তো ডলারের একটা চাহিদা বৃদ্ধির কারণ। যেহেতু সরকার নতুন করে এলসি খোলার ব্যাপারে কোনো লিমিট দেননি, মাল্টিল্যাটারাল এজেন্সিগুলোর কাছ থেকে যে ঋণ পাই, সেই ঋণের প্রাপ্যতা কিন্তু তুলনামূলকভাবে এখন স্লোথ। ডলার কেউ হাতে রাখছেন কিনা, হঠাৎ করে রেটের বেনিফিট নেবার কোনো ধরনের প্রবণতা রয়েছে কিনা, সেক্ষেত্রে উচিত হবে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বাড়ানো। ফরেন এক্সচেঞ্জ ডিলার্স যারা, তাদের লেভেলে নজরদারিটি বাড়িয়ে দেখতে পারেন যে ট্রানজ্যাকশনগুলো ডিউ ডিলিজেন্স মতো হচ্ছে কিনা। এদিকে ডলারের চড়া দামে রিজার্ভের পরিমাণ বাড়ছে। চলতি মাসের প্রথম 2 সপ্তাহে 138 কোটি ডলারের বেশি প্রবাসী আয় দেশে এসেছে। এতে রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 25 বিলিয়ন মার্কিন ডলারে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। বিপিএল এ চিটাগং কিংসের দায়িত্ব নিতে এসেছেন অস্ট্রেলিয়ান শন টেইট। দীর্ঘ 9 বছর পর এবার বিপিএল এ ফিরছেন এই ফ্র্যাঞ্চাইজিটি। শিরোপা লড়াইয়ে শক্তিশালী দল গড়তে তারা প্রধান কোচ হিসেবে নিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা শন টেইটকে। মঙ্গলবার রাতে বাংলাদেশে এসে পৌঁছেছেন টেইট। সবকিছু ঠিক থাকলে 27 ডিসেম্বর থেকে মাঠে অনুশীলনে দেখা যাবে তার দলকে। আরেক ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাতে আসবেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। দলটির মালিক মিজানুর রহমান বলেন, আগামী 27 তারিখেই বিপিএল খেলতে বাংলাদেশে পা রাখবেন শাহিন শাহ আফ্রিদি। সেদিনই তার ফরচুন বরিশালের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। শুরুর দিকে 5 থেকে 7টি ম্যাচ খেলবেন ওয়ানডে র্যাঙ্কিংয়ের 2য় স্থানে থাকা এই পেসার। মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টে কাল ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। সিরিজে 2 দলই জিতেছে 1টি করে ম্যাচ। পার্থে অস্ট্রেলিয়াকে হারায় ভারত, আর এডিলেডে সফরকারীদের বিপক্ষে জয় পায় অজিরা। গাবায় ড্র হয় তৃতীয় টেস্ট। ম্যাচ শুরুর আগে কিছুটা অস্বস্তি ভারতীয় শিবিরে। অনুশীলনে চোট নিয়ে নেট ছাড়েন অধিনায়ক রোহিত শর্মা আর লোকেশ রাহুল। এর আগে সিরিজের মাঝপথে স্পিনার রবিন চন্দন আশ্বিন অবসর নেয় একজন কমে যায় আগেই। অন্যদিকে অস্ট্রেলিয়া ফিরে পাচ্ছে তাদের ব্যাটিং লাইন আপের অন্যতম ভরসা ট্রেভিস হেডকে। কাল ভোর 5:30টায় মুখোমুখি হবে 2 দল। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। চাঁদপুরে জাহাজে 7 খুনের ঘটনায় কর্মচারী ইরফান আটক। মাস্টারের ওপর ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড বলছে র্যাব। বিচারের দাবিতে বিক্ষোভ। নির্বাচনের জন্য 3 মাস কিংবা 5 বছর সময় বেঁধে দেয়নি জামায়াত। মৌলিক সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দেবার আহ্বান দলটির আমিরের। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণিল আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে শুভ বড়দিন। গির্জায় গির্জায় প্রার্থনা, উৎসবে মেতেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এবং 60 বছরে পা দিল বিটিভি। জনপ্রিয়তা হারিয়ে বোকা বাক্সে পরিণত চ্যানেলটি। অপবাদ ঘুচিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নতুন প্রশাসনের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।